2024 সালের সেই রাত মুহূর্তে বদলে যায় এক মুহূর্তেই। বছরের পর বছর যে ক্ষমতা স্থির ছিল তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রিয় বন্ধুরা, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সূক্ষ্ম কৌশলে যেভাবে পতন ঘটে শেখ হাসিনা সরকারের, আজ কথা বলবো সে বিষয় নিয়ে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সূক্ষ্ম কৌশলের মাধ্যমে প্রথমে নিজেদের উপরে পুরোপুরি নির্ভরশীল করে তুলেছিলেন শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। এরপর তাকে একটি বেষ্টনীর মধ্যে ফেলে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সাংবাদিক এনায়েত কবিরের লেখা বাংলাদেশের মুখোশ উন্মোচন পর্ব শীর্ষক এক প্রতিবেদনে এসব দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ থাকলেও সামরিক বাহিনীর উপর অতিমাত্রায় নির্ভর করাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। 2024 সালের 5 আগস্ট এই ভুলের মাসুল দিয়ে তাকে দেশ ছাড়তে হয়, যেভাবে চূড়ান্ত পতনের ক্ষণ প্রতিবেদনে দাবি করা হয়। 5 আগস্ট বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন্তব্য নিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF কর্মকর্তাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে হাসিনা বুঝে গিয়েছিলেন যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রায় 1 ঘন্টা আগে তিনি জানতে পারেন আর্টিলারি ডিভিশনের ব্রিগেডিয়ার রফিকের নির্দেশে উত্তর এলাকার কারফিউর ব্যারিকেড হঠাৎ তুলে নেওয়া হয়েছে। মূলত এই ব্যারিকেড সরানোর মধ্য দিয়েই সরকারের পতন নিশ্চিত হয়। এরপর ঢাকা সেনানিবাস থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা আসে, যা ছিল পরিবর্তনের একটি পরিষ্কার ইঙ্গিত। সম্প্রতি এক বার্তায় শেখ হাসিনা নিজেও দাবি করেছেন, তিনি ভেবেছিলেন নিরাপত্তার কারণে তাকে টুঙ্গিপাড়া নেওয়া হচ্ছে, কিন্তু কুর্মিটোলার বিমান ঘাঁটিতে পৌঁছে তিনি বুঝতে পারেন ক্ষমতা আর তার হাতে নেই। প্রতিবেদনে দাবি করা হয়, 5 আগস্ট সকালে জেনারেল ওয়াকরুজ্জামান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশে প্রবেশের অনুমতি নিয়ে রেখেছিলেন। দেশ ছাড়ার বিষয়ে শেখ হাসিনা অনিচ্ছুক থাকলেও ভারতের এক শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত হস্তক্ষেপে তাকে এবং তার বোন শেখ রেহেনাকে সামরিক বিমানে করে দিল্লিতে নেওয়া হয়। প্রতিবেদনে একটা চাঞ্চল্যকর দাবি করে বলা হয়, 5 আগস্ট গণভবনে ভিড়ের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে দেশে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল, যাতে জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপে ন্যায্যতা দেওয়া যায়। কিন্তু ভারতীয় ওই কর্মকর্তার হস্তক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিনাকে ঘিরে চট্টগ্রাম বলয় ও সামরিক নির্ভরতা আন্দোলন সহিংস রূপ নিলেও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা রাজনৈতিকভাবে তা সমাধানের পক্ষে ছিলেন। কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা ও সালমান এফ রহমানের মাধ্যমে সেনাপ্রধান DGFI ও NSI এর প্রধানরা হাসিনাকে সামরিক বাহিনীর উপর নির্ভরশীল হতে রাজি করান। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থাগুলোর উপর শেখ হাসিনাকে ব্যাপকভাবে নির্ভরশীল করে তোলা হয়। তার চারপাশে একটি চট্টগ্রাম বলয় গড়ে উঠেছিল। প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে মোহাম্মদ কায়কোবাদ, NSI এর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন আল মোরশেদ এবং DGF এর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল হামিদুল হককে নিয়োগ দেওয়া হয়। সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং প্রেস সচিব নাইমুল ইসলাম খানও এই বলয়ের ঘনিষ্ঠ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া জাতিসংঘের তৎকালীন আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই শীর্ষ কমান্ডারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি রামু সেনানিবাসকে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে রূপান্তর ও রাখাইন অঞ্চলে একটি সামরিক করিডোর তৈরির বিতর্কিত প্রস্তাবও দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2024 সালের 16 জুলাই থেকে DGFI NSI সরকারের বিপক্ষে অবস্থান নেয় এবং আন্দোলনকে সশস্ত্র সংঘাতের দিকে নিয়ে যায়। 6 জন ছাত্রনেতাকে, যারা তৎকালীন সমন্বয়ক নামে ছিলেন, তাদেরকে আটকে রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতিতে স্বাক্ষর করার ঘটনাটি ছিল আত্মঘাতী। এটি সরকার পতনের ভূমিকা রাখে, তবে এই বুদ্ধি কে দিয়েছিল তা জানা যায়নি। পরে বিশৃঙ্খলা ও বাছাইকৃত নিরাপত্তা শেখ হাসিনাকে আকস্মিক প্রস্থানে সরকারের অনেক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা বিপাকে পড়েন। রাষ্ট্রীয় নিয়ন্ত্রক অরাজক শক্তির হাতে চলে যায়। বিচারকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। সামরিক বাহিনীর ইচ্ছাকৃত বাছাই করা নিষ্ক্রিয়তা ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর ISPR বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া 627 জনের তালিকা প্রকাশ করে। তবে অনেককে নিরাপত্তা দিয়ে দেশ ছাড়তে সহায়তা করা হলেও সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মতো অনেককে সেনানিবাস থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে নিরাপদ আশ্রয় হয়ে ভারতে পালিয়ে যান। DGF এর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল আকবর হুসাইন তাকে সহায়তা করতে দেশে ফিরেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। শেষাংশে বলা হয়, সরকার পরিবর্তন অন্যতম প্রধান ফলাফল ছিল জামাত ইসলামের রাজনৈতিক পুনর্বাসন। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কিছু সেনানিবাসে নিষিদ্ধ জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এবং পরবর্তীতে প্রশাসন ও রাজনীতিতে তাদের প্রভাব বাড়তে থাকে। সেনাবাহিনী বিচার বিভাগকে রক্ষা না করে কেবল রাষ্ট্রপতির সুরক্ষায় মনোযোগ দিয়েছিল বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। আজ এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়, সেনাবাহিনী কি জড়িত ছিল? এই প্রতিবেদন কি সত্য? কমেন্টস করে জানাবেন।